প্রিটার্ম লেবারের ম্যানেজমেন্টে স্টেরয়েড থেরাপি বলেছিলাম, ওইটাতে বোধহয় একটু কনফিউশন আছে না তোদের, বইয়ে ঠিক করে পাসনি। ও বললো আমাকে, আজকে আমি আরেকবার ওটা বলে দিই ফার্স্টে, তারপর এইটা শুরু করছি। দেখ, যেগুলো বললাম যে যেগুলো এস্টাবলিশড প্রিটার্ম লেবার অ্যাডমিটেড, ঠিক আছে, ইনএভিটেবল যে উইদিন 7 days তার ডেলিভারি হবে, পেশেন্টকে অলরেডি স্টেরয়েডের কোনো ডোজ কোথাও দেওয়া হয়নি, হিস্ট্রি থেকে আমরা জানতে পারবো, তাদের ক্ষেত্রে যদি উইদিন 24 to, এটা ভালো করে ক্লিয়ার করে নে, উইদিন 24 to 34 উইকস এর মাদার, ঠিক আছে, এস্টাবলিশড প্রিটার্ম লেবার যার ইনএভিটেবল উইদিন 7 days she will be delivering a baby, তাকে a single dose of steroid is enough। এটা হচ্ছে আমাদের এসইওজি গাইডলাইন, সিঙ্গেল ডোজ অফ স্টেরয়েড, ঠিক আছে, বিটামিথাজোন 12 মিলিগ্রাম। এটা আমি কাদের ক্ষেত্রে বললাম, সবকটা কিন্তু আলাদা, হ্যাঁ। স্টেরয়েডের এইটা হয়তো লাস্ট এতে লেখা নেই, ও যেটা বললো বইটা পড়েছে। তাহলে যাদের হচ্ছে উইদিন 24 to 34 উইকস এস্টাবলিশড প্রিটার্ম লেবার, অলরেডি সে নেয়নি, যদি কোনো পেশেন্ট নিয়ে থাকে দ্যাট ইজ ওকে, উইদিন 7 days হলে উই নট নিড টু রিপিট দ্য ডোজ। যদি না নিয়ে থাকে তাহলে সিঙ্গেল ডোজ ইজ এনাফ, তখন আমরা তাকে রিপিট ডোজ দিই না, প্রিটার্ম লেবারের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, যে পেশেন্ট অলরেডি নিয়েছে, যদি উইদিন 7 days হয় তাহলে আমরা উই ডোন্ট রিপিট। থার্ড পয়েন্ট হচ্ছে উই অলওয়েজ ট্রাই টু ডিলে দ্য ডেলিভারি ফর 48 আওয়ার্স। কেন? সেটা হতে পারে আমার দেওয়া সিঙ্গেল ডোজ, হতে পারে বাইরে থেকে সে দুটো ডোজ কমপ্লিট করে এসেছে, কমপ্লিট স্টেরয়েডের ডোজ নিয়েছে, বাট স্টেরয়েডের ডোজ নিয়েছে। উই ডিলে দ্য ডেলিভারি ফর 48 আওয়ার্স, যাতে স্টেরয়েডটা স্টার্ট ওয়ার্কিং, তাই তো? এটা তো কাজগুলো আগের দিন বলেছিলাম যে বাট ফিটাল অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটাকে ডিক্রিজ করার জন্য, কারণ এটা সারফেক্টেন্ট প্রোডাকশনে হেল্প করে, এটা হলো। আচ্ছা, এরপরে যেটা স্টেরয়েডের নর্মাল যে ডোজ, যেটা এসইওজি গাইডলাইন, সেটা 24 থেকে 34 উইকসের মধ্যে আমরা দুটো ডোজ দিই, ইন্টারভ্যাল অফ 24 আওয়ার্স, বিটামিথাজোন 12 মিলিগ্রাম। তাহলে 2 ডোজ অফ বিটামিথাজোন 12 মিলিগ্রাম 24 আওয়ার্স অ্যাপার্ট, ঠিক আছে। ধর আজকে সকাল 10টায় আমরা তাকে একটা ডোজ দিলাম 12 মিলিগ্রাম অফ বিটামিথাজোন, তারপর কালকে সকাল 10টায় একটা ডোজ 12 মিলিগ্রাম উই রিপিট, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল। বিফোর 24 উইকস মানে 23 উইকসে আমাদের দেশে স্টেরয়েডের কোনো রোল নেই, ইউজুয়ালি আমরা দিতে বারণ করি, ঠিক আছে। এবারে তোরা বলবি যে 36 উইকস অনওয়ার্ড বা 36 উইকসে আমরা দিই কিনা, খুব সিলেক্টিভ কেসে, যাদের কোরিওঅ্যামনিওনাইটিস নেই আর যে মাদারগুলো ডায়াবেটিক নয়, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা দিই না, ঠিক আছে। আফটার 34 উইকসের কথা বলছি। তাহলে মোটামুটি ক্লিয়ার হলো, একটু কনফিউশন হচ্ছিল তাই তো স্টেরয়েডের এটা নিয়ে। ম্যানেজমেন্টে, প্রিটার্ম লেবারের ম্যানেজমেন্টে কিন্তু লিখতে হবে স্টেরয়েড থেরাপি, অ্যান্টিনেটাল স্টেরয়েড থেরাপি। আরেকবার বলতে হবে না, লিখে নিয়েছিস মোটামুটি? এইটা স্টার্ট করি তাহলে। আগের দিন ক্লাস হয়েছিল প্রিটার্ম লেবার, তাই তো? মোটামুটি আজকে যারা আছিস সবাই ছিলিস? তাহলে একজন ডেফিনেশনটা বল প্রিটার্ম লেবার কখন বলি? 37 এর নিচে, 36 প্লাস 6 এ, দ্যাট ইজ ক্যালকুলেটেড ফ্রম হার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এলএমপি থেকে, ঠিক আছে। তারপরে তো ওইগুলো পড়েছিস নিশ্চয়ই, প্রিটার্মের ক্লাসিফিকেশনটা, লেট প্রিটার্ম, ইন্টারমিডিয়েট প্রিটার্ম, ভেরি প্রিটার্ম বা আর্লি প্রিটার্ম, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে পোস্ট ডেটেড বা পোস্ট টার্ম প্রেগন্যান্সি, ঠিক আছে। পোস্ট টার্ম প্রেগন্যান্সি ডেফিনেশন কখন আমরা বলি? ইট ইজ ডিফাইন্ড প্রেগন্যান্সি অ্যাট 42 completed weeks of gestation from same first day of last menstrual period, ঠিক আছে, that we call is post term pregnancy। 42 of the term, after 42 is post term, ঠিক আছে। এটা মেইনলি মনে রাখার, এটাতে তো আর কনসেপ্ট নেই, কনসেপ্ট অবভিয়াসলি আছে। টার্ম তো কতদিন অবধি আমরা জানি, till how many days টার্ম তো জানি, 41 plus 6, ওই 42 যেই হলো কমপ্লিট টার্ম হয়ে গেল, আফটার 42 ইজ পোস্ট টার্ম, and there is a ACOG classification, same ওই 37 to 38 plus 6, that early term, full term when you call 39 to 40 plus 6 weeks, then late term 41 to 41 plus 6, then post term 42 weeks onwards, 42 weeks হয়ে গেল কমপ্লিট, late term
then 42 weeks onwards is post-term. Incidence, average incidence is 10%. মনে রাখতে পারলে রাখবি, ঠিক আছে? Now the etiology. Same. Main etiology cause তো always unknown, but some risk factors are there. Several risk factors are there. তার মধ্যে most common যেটা সেটা হচ্ছে wrong date. Wrong date mostly by the mothers, ঠিক আছে? অনেক সময় ডেট বেশিরভাগ মোস্ট অফ দ্য কেসেসে কি হয়, ডেট মনে রাখতে পারে না, এসে ভুল ডেটটাই বলে। আর কিছু কিছু কেসে হয় দেখবি আমরা সাইকেল জিজ্ঞেস করি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের হিস্ট্রি নেওয়ার সময় আমরা জিজ্ঞেস করি যে তোমার সাইকেল রেগুলার কি ইররেগুলার। যদি ইররেগুলার সাইকেল হয় তাহলে মোস্ট অফ দ্য কেসেসে এলএমপি থেকে যখন আমরা ক্যালকুলেট করি রং ডেটই আসে। ইররেগুলার সাইকেল অনেকের আসে তো, মোর দেন 38 ডেজ ওর ফ্রিকোয়েন্সি থাকে, ইররেগুলার হয় বা লেস দেন 24 কারো থাকে, তখন আমরা যদি নর্মাল রুল দিয়ে এলএমপি যেটা আমাদের কারেক্টেড নিগলস রুল, তো মোস্ট অফ দ্য কেসেসে ইডিডি ভুলই আসে, তাই তো? তাহলে এটা একটা মোস্ট কমন কজ হচ্ছে এটা। সেকেন্ড, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে জেনেটিক ফ্যাক্টর একটা থাকে, তার মা বা ফ্যামিলির যারা আদার্স ফিমেলরা যদি পোস্ট ডেটেড বা পোস্ট টার্ম ডেলিভারি হিস্ট্রি থাকে, তাহলে সেই পেশেন্টটা আমরা একটা গেস করতে পারি দেয়ার ক্যান বি আ হিস্ট্রি অফ শি অলসো ক্যান হ্যাজ পোস্ট টার্ম ডেলিভারি, ঠিক আছে? ডেমোগ্রাফিক ফ্যাক্টর সব কিছুতে, প্রি টার্ম পোস্ট টার্ম সব জায়গাতেই কিছু ডেমোগ্রাফিক ফ্যাক্টরস থাকে। নাও দ্য ফিটাল কজেস। আমি আগের দিন প্রি টার্ম লেবার পড়াতে গিয়ে বলেছিলাম না, লেবার স্টার্টস হয় ফিটালে, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফিটাল এইচপি অ্যাক্সিস। সেটা একটা ফিটাল কজ, ধর যার ম্যালফরমেশন অফ ব্রেন আছে বা এইচপি অ্যাক্সিসটা ওয়েল ফর্মড নয়, তাহলে কর্টিসল হরমোন আমরা পাচ্ছি না, তাহলে দের ইজ ডিলে ইন সিজেশন অফ লেবার, স্টার্টিং অফ লেবার, ঠিক? তাহলে ফিটাল কজেস এর মধ্যে দেখ এইচপি অ্যাক্সিস এন্ড অ্যাড্রেনাল হাইপোপ্লাসিয়া, এইটা যদি হয়ে থাকে তাহলে কখনোই লেবার স্টার্ট হবে না বা অনেক ডিলে হবে লেবার স্টার্ট হতে। ফিটাল এইচপি অ্যাক্সিস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে লেবারে। দেন সেম প্লাজেন্টাল ফ্যাক্টরস, প্লাজেন্টা দুটো একটা এনজাইম, দেখ এখানে লেখা, যদি মনে রাখতে পারিস প্লাজেন্টাল সালফাটেজ বলে একটা এনজাইম আছে, ঠিক আছে? অনেক সময় এটা ডেফিসিয়েন্সি হয়, অনেক সময় ডেফিসিয়েন্সি অফ সিআরএইচ। সিআরএইচ ইজ রিলিজিং হরমোন, ভেরি গুড। কর্টিসল খুব ইম্পর্টেন্ট লেবার স্টার্ট হওয়ার জন্য, তাহলে অনেক সময় সিআরএইচ এর ডেফিসিয়েন্সি থাকলেও প্লাজেন্টাল, ধর প্লাজেন্টাল ম্যালফরমেশন, নট ওয়েল ফর্মড প্লাজেন্টা বা আইইউজিআর, সেইগুলোতে ডিলে হয় লেবার স্টার্টস হতে। এইগুলো জাস্ট মনে রাখো, এগুলো মনে রাখতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, আর তো সেভারাল আননোন কজ, আনএক্সপ্লেইনড আননোন কজ তো ইজ দেয়ার, ঠিক আছে? চেঞ্জ করি, লিখছিস কেউ না? চেঞ্জ করে দিই। হ্যাঁ, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ডায়াগনোসিস অফ পোস্ট টার্ম প্রেগনেন্সি। তোদের সিনিয়রদের এবার একটা কোশ্চেন এসেছিল নাইন্থ সেমে, একদম বড় একটা লং কোশ্চেন এসেছিল 15 মার্কসের, পোস্ট ডেটেড পোস্ট টার্ম প্রেগনেন্সির উপর। আমি লাস্টে ওই জন্য এটাতে একটা কেস সিনারিও লিখে দিয়ে দিয়েছি যাতে তোদের কোশ্চেন গেস করতে সুবিধা হয়। এই চ্যাপ্টারটা অনেকে কি ইগনোর করে, ভাবে খুব ছোট চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তখন আর কিছু মনে আসে না এক্সামের সময় যে কি লিখবো, সবাই প্রি টার্ম পড়তে থাকে, পোস্ট ডেটেডটা মিস করে যায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনোসিস অফ। তোদেরকে রিস্ক ফ্যাক্টর ইটিওলজি জেনারেলি জিজ্ঞেস করা হয় না, ডেফিনেশন বা হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস, একটা কেস হিস্ট্রি দিয়ে দেন হাউ টু ডায়াগনোস দ্য কেস এস্টাবলিশ করতে হবে, ইউ হ্যাভ টু এস্টাবলিশ না, এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট তো ফরমোস্ট হচ্ছে ফ্রম মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ইফ রিলায়েবলি শি ক্যান গিভ হিস্ট্রি, যদি আমার মনে হয় পেশেন্ট ইজ রিলায়েবল এনাফ। অনেক এডুকেটেড পেশেন্ট থাকে, পেশেন্ট ঠিক করে এলএমপির হিস্ট্রি দেয়, দেন আমরা ক্যালকুলেট করে নিতে পারি ইডিডি, তাই তো? যদি আর এগেইন যদি ইফ হার সাইকেল ওয়াজ রেগুলার, যদি সাইকেল রেগুলার হয়ে থাকে তাহলে মেনস্ট্রুয়াল হিস্ট্রি থেকে অলমোস্ট +- 7 ডেজ এদিক ওদিক ঠিকঠাক এক্সপেক্টেড ডেট উই ক্যান ক্যালকুলেট, ঠিক আছে? ফ্রম আর্লি প্রেগনেন্সি টেস্ট, আর্লি প্রেগনেন্সি টেস্ট পেশেন্ট ফার্স্ট আফটার দ্য ফার্স্ট ডে অফ মিসড পিরিয়ড, অনেকেই খুব কশাস পেশেন্ট থাকে, সেকেন্ড ডেতেই ওরা একটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে, তাহলে সেইখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। কশাস পেশেন্ট থাকেই তো, এসে বলে যে 7th ডিসেম্বর আমার 6th ডিসেম্বর আমার এলএমপি ছিল, 6th জানুয়ারি মিস হয়েছে, আমি 7th জানুয়ারি ইউপিডি পজিটিভ টেস্ট করেছি। ফ্রম দ্যাট উই ক্যান গেস
তাহলে ফ্রম আর্লি প্রেগনেন্সি টেস্ট, এটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট ইন জেনারেল ব্লাড বিটা এক্সিজিও হতে পারে, তাই তো, ব্লাড ফর বিটা এক্সিজিও হতে পারে। থার্ড কি, আর্লি ইউএসজি অফ ফার্স্ট অর সেকেন্ড ট্রাইমেস্টার, এইটা হচ্ছে মোস্ট রিলায়েবল, তাই তো, বইয়ে লেখা আছে দেখবি অ্যান্টিন্যাটালে আমরা মোস্ট রিলায়েবলি ক্যালকুলেট করতে পারি আর্লি ইউএসজি থেকে। এখন যেটা লেটেস্ট গাইডলাইন বলছে যে উই ক্যান ক্যালকুলেট ফ্রম 20 উইকস ইউএসজি অলসো, 20 উইক যে অ্যানোমালি স্ক্যান সেটাকেও এখন অ্যাকিউরেট বলা হচ্ছে। তার আগের যে গাইডলাইন ছিল যে 13+6 উইকসের উইদিন 13+6 উইকসের মধ্যে যে আলট্রাসাউন্ড মোস্টলি এনটি স্ক্যান যেটা আমরা করাই সেটা থেকে উই ক্যান রিলায়েবলি ক্যালকুলেট দ্য ইডিডি, ঠিক আছে। কারণ ফার্স্ট ট্রাইমেস্টার আর 20 উইকসের মধ্যে ক্যালকুলেট করার একটা সুবিধা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে 1 উইক এদিক ওদিক হয় ফ্রম ইউএসজির সাথে, যেটা এলএমপি সেটা একটা উইক প্লাস মাইনাস হতে পারে, সেকেন্ড ট্রাইমেস্টারে 2 উইকস, থার্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস ওটা 3 উইকস হয়ে যায়, ঠিক আছে। তাহলে মোস্ট রিলায়েবল হচ্ছে ওই ফার্স্ট বা সেকেন্ড ট্রাইমেস্টার আলট্রাসাউন্ড। থার্ড ট্রাইমেস্টার আলট্রাসাউন্ড থেকে কিন্তু কখনোই কারেক্টেড ইডিডি ক্যালকুলেট করা যায় না, ঠিক আছে। তাহলে আলট্রাসাউন্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। ফ্রম ডেট অফ কুইকেনিং, খুব টাফ, এক্সাক্ট ডেট কেউ বলতে পারে না, অলমোস্ট কেউ বলতে পারে না, তাও এটা থিওরিটিক্যালি যদি কেউ বলতে পারে আমাকে তার উপর রিলাই করতে হবে, দেন উই ক্যান ট্যালি না। পেশেন্ট ধর এসে বললো একদম এক্স্যাক্টলি 16 উইকসে কোনো মাল্টিগ্রাভিডা মাদার শি ফেল্ড দ্য কুইকেনিং, হতেই পারে মাল্টিগ্রাভিডা মাদার, প্রাইমিতে তো ইম্পসিবল, এক্স্যাক্টলি 16 উইকসেই ও কুইকেনিংটা ফিল করেছে, দেন উই ক্যান ট্যালি উইথ হার এলএমপি উইথ আর্লি আলট্রাসাউন্ড, তাহলে এটাও একটা প্যারামিটার ফ্রম ডেট অফ কুইকেনিং। এবার হচ্ছে ফ্রম ক্লিনিক্যাল ফিচার, পেশেন্ট ধর অন অ্যান্ড অফ ফলস লেবার পেনের হিস্ট্রি দিচ্ছে, লেবার পেন কিন্তু ফলস লেবার পেন, পেন নট ইনক্রিজিং, তার সাথে দের ইজ নো সাইন অফ শো অর লিকেজ, শুধু ফলস লেবার পেনের অন অ্যান্ড অফ হিস্ট্রি দিচ্ছে, তখন ইউ হ্যাভ টু গেস যে ইট ক্যান বি আ কেস অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি, ধর তার ডেট ভুল আছে, আর্লি আলট্রাসাউন্ড অ্যাভেলেবেল নয়, তাই তো, এটা একটা ফ্রম হিস্ট্রি। ওয়েট রেকর্ড, পেশেন্টের দেখবি অনেক সময় ফলিং ওয়েট থাকে, তাই তো, ওই 36 অনওয়ার্ডস পেশেন্টের অনেক সময় ফলিং ওয়েট থাকে। সেম উইথ অ্যাবডোমিনাল গার্থ, 36 উইকসের পর দের ইজ ডিক্রিজিং লাইকার, অ্যাবডোমিনাল গার্থ অনেক সময় কমে যেতে থাকে। অনেক সময় আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন করে একটা টার্ম বলে থাকি যে ইট ইজ ফুল অফ ফিটাস, অলিগোহাইড্রামিয়াসে এটা বলা হয়, যখন নর্মালি অলিগোহাইড্রামিয়াসগুলোতে যখন লাইকার একদম কম থাকে তখন পার অ্যাবডোমিনাল ইভেন উই ক্যান সি একদম ফিটাল পার্টসগুলো দেখা যায়, নব লাইক স্ট্রাকচার, নিচে হেড পুরো পরিষ্কার দেখা যায়, কারণ লাইকারই নেই, তাহলে ফুল অফ ফিটাস একটা অ্যাপিয়ারেন্স হয়ে থাকে, অ্যাবডোমিনাল গার্ড তো কমে যেতে থাকে, অ্যাবডোমেনটা একটা ফুল অফ ফিটাস অ্যাপিয়ারেন্স হয়ে থাকে, তাহলে দিস অল আর দ্য সাইন অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি, যেখানে লেখা আছে। আর যদি আমরা পেশেন্টার পার অ্যাবডোমিনালও বলতে পারিস, পার ভ্যাজাইনাল এক্সামিনেশনও বলতে পারিস করি, নর্মালি যে পেশেন্টগুলো আমরা দেখাই স্কালটা অনেক সফট হয়, উই ক্যান প্যালপেট দ্য সুচার, উই ক্যান প্যালপেট দ্য অসিফিকেশন সেন্টার, কিন্তু আফটার টার্ম বা আফটার ধর আফটার টার্ম 37 উইকস অনওয়ার্ড ওদের এটা কি হার্ড হতে থাকে স্কাল বোনগুলো, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, পিভি করেও বা পার অ্যাবডোমিনালেও আমরা দেখি যে অতটা ম্যালিয়েবল নয়, হার্ড হয়ে গেছে স্কাল বোনগুলো, তাহলে এটা হচ্ছে আমার সবকটা। দেন ওই সেম ভ্যাজাইনাল এক্সামিনেশন, ভ্যাজাইনাল এক্সামিনেশন করে আমরা অনেক সময় ওই হার্ডনেস অফ স্কাল বোন দেখি, আর অনেক সময় এনগেজমেন্টও দেখি, আফটার টার্ম নর্মালি এনগেজমেন্ট হয়ে যায়, এনগেজমেন্টটাও আমরা দেখি, ঠিক আছে। তাহলে এটাতে কনফিউশন আছে কারোর? ক্লিনিক্যাল ফিচার ডায়াগনোসিসে এই সবগুলো লিখতে হবে, কিন্তু কিভাবে ডায়াগনোসিস করি স্টেপ বাই স্টেপ মনে রাখবি ফ্রম হিস্ট্রি, তাহলে একটা ঘাড়ে আরেকটা চাপবে না। নাও ইনভেস্টিগেশন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এতদিনে তো তোরা বুঝেই গেছিস, আলট্রাসাউন্ড। নর্মালি আমরা একটা যেখানে তোর ডপলারের ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, সব জায়গায় তো কালার ডপলারের ফেসিলিটি অ্যাভেলেবেল থাকে না, নর্মালি উই ডু আলট্রাসাউন্ড ফর ফিটোপ্লাজেন্টাল প্রোফাইল, দেখবি আমরা লিখি ইউএসজি ফর এফপিপি, ফিটোপ্লাজেন্টাল প্রোফাইল, তাহলে ওইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাহলে আলট্রাসাউন্ডের এই সবকটা প্যারামিটার মনে রাখতে হবে। একটা তো জেস্টেশনাল এজ,
যদি না আইইউজিআর হয় বা খুব ম্যাক্রোজোমিক ফিটাস হয় তাহলে অলমোস্ট বললাম কি +-3 ওটা জেস্টেশনাল এজটা ট্যালি করা যায়, তাই তো থার্ড ট্রাইমেস্টারে। তাহলে ফার্স্ট তো আমাকে জেস্টেশনাল এজ দেখতে হবে, ফিটাল ওয়েট দেখতে হবে নর্মাল কিনা। দেন ইফ এনি ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন ইজ দেয়ার অর নট, হতেই পারে আইইউজিআর, পেশেন্ট লাস্ট হয়তো 3 মান্থসে অ্যাটেন্ডই করেনি তোর কাছে, আইইউজিআর ডায়াগনোসই হয়নি, লাস্ট আল্ট্রাসাউন্ড হয়েছে হয়তো 20 উইকসে, তারপরে এখন হয়তো পেশেন্ট আসছে উইথ অন অ্যান্ড অফ ফলস লেবার পেন, এখন অলরেডি 40 উইকস, হ্যাঁ লাস্ট এতদিন পেশেন্ট নট অ্যাটেন্ডেড, তাহলে হতেই পারে আইইউজিআর যেটা আনডায়াগনোসড রয়ে গেছে। লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, এটা একটা মোস্ট কমন ফিচার, এমনিতে বাচ্চাদের প্রচুর সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে, তো লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ ওই পোস্ট টার্ম বা পোস্ট ডেটেড প্রেগনেন্সি গুলোর। আফটার ডেলিভারি উই ক্যান সি দ্যাট, আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস অলসো, আর ওই যেটা বললাম অ্যামাউন্ট অফ লাইকার ডিক্রিজ হয়ে যায়। আর লোকালাইজেশন অফ প্লাজেন্টা তো ইম্পর্টেন্ট ইন এভরি প্রেগনেন্সি, ওটা তো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার অফ ফিটোপ্লাজেন্টাল প্রোফাইল। কেন লোকালাইজেশন অফ প্লাজেন্টা? অ্যাব্রাপশন, হ্যাঁ প্রিভিয়া মোস্ট ইম্পর্টেন্ট টু ডিসাইড দ্য মোড অফ ডেলিভারি, কমপ্লিট প্লাজেন্টা প্রিভিয়া উই নেভার ট্রাই ফর ভেজাইনাল ডেলিভারি, তাই তো। তাহলে লোকালাইজেশন অফ প্লাজেন্টা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে 20 উইকসে ধর লো লাইং অ্যান্টেরিয়ার প্লাজেন্টা আছে, তাহলে দের ইজ মোর চান্সেস অফ প্লাজেন্টা ওটা অ্যান্টেরিয়ার মানে ধর কাভারিং বা পার্শিয়ালি কাভারিং ইন্টারনাল লস আছে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় লোয়ার সেগমেন্ট তৈরি হয়, লেন্থেনিং হয় অ্যান্ড মাইগ্রেশন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্লাজেন্টা কিন্তু সরে যায়, লো লাইং থাকে না। তাহলে টু কনফার্ম ইফ ইট ইজ লো লাইং অর নট আমাদের একটা 36 বা আফটার 34 উইকস আল্ট্রাসাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই লাস্ট 20 উইকসে যদি কারোর আল্ট্রাসাউন্ডে লো লাইং প্লাজেন্টা আছে উই ক্যান্ট কনফার্ম, এটা এক্সামে জিজ্ঞেস করলে মনে রাখতে হবে, এটা খুব কমন, শুরুর দিকে লো লাইং প্লাজেন্টা ইজ ভেরি কমন, অ্যান্টেরিয়ার লো লাইং তো ইজ মোস্ট কমন, কিন্তু উই ক্যান্ট এস্টাবলিশ যে এটাই একটা তোর প্লাজেন্টা কেস অফ প্লাজেন্টা প্রিভিয়া ফ্রম আ 20 উইকস অর 12 উইকস আল্ট্রাসাউন্ড। Always we need a third trimester ultrasound. Third trimester 34 weeks onwards ultrasound if low lying placenta is there then yes it is a case of placenta previa, তারপর আর চান্স নেই মাইগ্রেশন হওয়ার, ওটা লো লাইংই থাকবে, ঠিক আছে। নেক্সট তো ডপলার আল্ট্রাসাউন্ড, অলওয়েজ ডপলার তো যে এখানে এটা যেমন টার্সিয়ারি কেয়ার, আমরা এখানে অলওয়েজ থার্ড ট্রাইমেস্টারে আমরা কি লিখি ইউএসজি ফর ফিটোপ্লাজেন্টাল প্রোফাইল উইথ কালার ডপলার, দেখবি প্রেসক্রিপশন গুলোতে লিখি, এখানে তো আমাদের ফেসিলিটিস আছে, ডপলার তো আমাদের দেখতেই হবে, হ্যাঁ যদি কোনো ফিটাল কম্প্রোমাইজ থাকে তাহলে উই ইমিডিয়েটলি হ্যাভ টু ডেলিভার, আমরা তাহলে ওয়েট করব না, ধর রিভার্সাল আছে বা অ্যাবসেন্ট এন্ডাস্টলিক ফ্লো আছে, তার মানে ওমিনাস সাইন এস্টাবলিশ কেস অফ আইইউজিআর, আমাদেরকে ইমিডিয়েটলি ডেলিভার করতে হবে বাই সিজারিয়ান সেকশন, তখন আর ভ্যাজাইনালের জন্য আমরা উই ক্যান্ট ওয়েট। তাহলে এগুলো মোড অফ ডেলিভারি গুলো ডিটারমাইন করার জন্য। থার্ড হচ্ছে এটা অ্যামনিওসেন্টেসিস, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কথা ফর পোস্ট ডেটেড টু ডিটেক্ট ইফ ওয়েদার ইট ইজ পোস্ট ডেটেড অর নট দিস ইজ এ ইনভেসিভ প্রসিডিওর, এটা একদম থিওরিটিক্যাল, আমরা একদমই জেনারেলি করি না, ঠিক আছে। অ্যামনিওসেন্টেসিস সবথেকে ইম্পর্টেন্ট কখন করি আমরা, মাস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, যদি ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এ আমাদের কোনো ডাউট থাকে, স্ক্রিনিং টেস্ট কি আছে ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা ও বললো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, হ্যাঁ বল ডাউন ওই সিনড্রোম গুলো, 3টে সিনড্রোম, হ্যাঁ ভেরি গুড, আর কিছু ব্লাড টেস্ট আছে, হ্যাঁ ডুয়েল মার্কার বলে একটা টেস্ট হয়, হ্যাঁ আর এনআইপিটি একটা টেস্ট হয়, এগুলো অল অফ দিজ আর স্ক্রিনিং টেস্ট। যদি স্ক্রিনিং টেস্টে কিছু পজিটিভ থাকে, স্ক্রিন পজিটিভ, দেন উই ডু আ অ্যামনিওসেন্টেসিস টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাই তো। তাহলে অ্যামনি কখন করা হয়, 16 to 22 উইকসে আইডিয়াল অ্যামনিওসেন্টেসিস করা, বাট ও এটা এখানে অবভিয়াসলি উই ক্যান ডিটেক্ট, বাট এটা ইনভেসিভ প্রসিডিওর জেনারেলি করা হয় না, জাস্ট লেখার জন্য। আরেকটা হচ্ছে স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন, স্ট্রেট এক্সরে অ্যাবডোমেন অবশ্যই আগেকার দিনে করা হতো, তখন তো আল্ট্রাসাউন্ড ছিল না, অসিফিকেশন সেন্টারগুলো দেখা হতো, এই দুটো অসিফিকেশন সেন্টার, ঠিক আছে, লোয়ার এন্ড অফ ফিমার, আপার এন্ড অফ টিবিয়া, তখন করা হতো। বলা হয় আফটার 26 উইকস এক্সরে করলে ইট সেফ, অত এক্সপোজার থাকে না। আগেও যখন আল্ট্রাসাউন্ড ছিল না তখন আফটার 26 উইকস এক্সরে করা হতো, সিঙ্গেল আছে না টুইন আছে দেখার জন্য, আইইউএফডি না লিভিং, এইসব প্যারামিটারগুলো দেখার জন্য।
তাহলে এইগুলো আমার হয়ে গেল ইনভেস্টিগেশন, তাই তো? ইউএসজি হয়ে গেল, ডপলার হয়ে গেল, লেখার জন্য অ্যামনিওসেন্টেসিস, স্ট্রেট এক্সরে, বাট এই কথাটা সবাই লিখে দিবি, নাও রিপ্লেসড বাই আল্ট্রাসাউন্ড। তার মানে এখন গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আমার আল্ট্রাসাউন্ড কনফার্মেটরি, তাই তো? এবার ওই টেস্ট ফর ফিটাল সার্ভাইলেন্স, তাহলে ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট, দেন ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, টুয়াইস উইকলি নন স্ট্রেস টেস্ট, বায়োফিজিক্যাল প্রোফাইল অ্যান্ড ডপলার স্টাডি। এটা তাদের জন্য যাদের উই আর এক্সপেক্টিং ফর ভ্যাজাইনাল ডেলিভারি, তাই তো? তার মানে যেগুলো নট আদারওয়াইজ আনকমপ্লিকেটেড। এতক্ষণ ধরে তো আমরা ডায়াগনোস করছি, তো পেশেন্টের হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, আদার টেস্ট আল্ট্রাসাউন্ড উই হ্যাভ ডান। তাহলে এতক্ষণে আমরা এটা তো জেনে গেছি ইফ ইট ইজ আ কমপ্লিকেটেড কেস অর আনকমপ্লিকেটেড কেস। ঠিক কথা, যদি আনকমপ্লিকেটেড কেস হয় উই অলওয়েজ এক্সপেক্ট আ ভ্যাজাইনাল ডেলিভারি, কিন্তু ইট ইজ এ কেস অফ পোস্ট ডেটেড পোস্ট টার্ম প্রেগনেন্সি, তাহলে উই হ্যাভ, আমি তো বাড়ি পাঠিয়ে দিতে পারি না পেশেন্টটাকে, অলরেডি 42 উইকস, আমি বলবো যে 44 উইকস 50 উইকস অব্দি ওয়েট করো, করতে তো পারি না। তাহলে উই হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট, দেন আমরা ইন্ডাকশন করতে পারি, অগমেন্টেশন করতে পারি, অ্যান্ড দিজ আর দ্য টুলস টু ফর ফিটাল সার্ভাইলেন্স। ঠিক আছে, নাও কমপ্লিকেশনস, এটা একটা পয়েন্ট জানতে হবে কি কি কমপ্লিকেশন। ম্যাটারনাল কমপ্লিকেশন আদারওয়াইজ যদি অবস্টেটিক কমপ্লিকেশন কিছু না থাকে, পোস্ট টার্ম বা পোস্ট ডেটের প্রেগনেন্সির জন্য খুব কিছু ম্যাটারনাল কমপ্লিকেশন হয় না। যেটা সব থেকে বেশি হ্যাজার্ড বলতে পারিস পোস্ট টার্ম বা পোস্ট ডেটেড প্রেগনেন্সি, সেটা হচ্ছে ইনক্রিজ রেট অফ সিজারিয়ান ডেলিভারি। আমরা অনেক সময়তেই আর ভেজাইনাল ডেলিভারির জন্য ওয়েট করি না। হ্যাঁ, ধর সার্ভাইকাল রাইপেনিং হয়নি, ওয়ে নট ওয়েল প্রিপেয়ার্ড সার্ভিক্স, কিন্তু অলরেডি 42 উইকস, তো মোস্ট অফ দ্য কেসেসে এটা অবশ্যই ভ্যারি ফ্রম সার্জন টু সার্জন বা ফিজিশিয়ান টু ফিজিশিয়ান, বাট একটা বলতে পারিস হ্যাজার্ড যে ইনক্রিজ রেট অফ সিজারিয়ান ডেলিভারি হয়। আরেকটা কিছু ইন্ট্রাপার্টাম কমপ্লিকেশন হয় যদি ম্যাক্রোজোমিক বেবি হয় না, বিগ বেবি হয়, অনেক সময় ভ্যাজাইনাল ডেলিভারি করাতে গিয়ে দেয়ার ক্যান বি ইনজুরি অফ মাদার, তাই তো? যদি বড় বিগ বেবি হয়, শোল্ডার ডিস্টোসিয়া ক্যান বি দেয়ার। শোল্ডার ডিস্টোসিয়া শুনেছিস তোরা? শুনেছিস? দেখবি যখন জিডিএম পড়ানো হবে না, ডায়াবেটিস পড়ানো হবে, তখন ওগুলো তো ম্যাক্রোজোমিক বেবি হয়। ম্যাক্রোজোমিক বেবিগুলোর মেনলি ডিফিকাল্ট পার্ট হচ্ছে টু ডেলিভার দ্য শোল্ডার। তো শোল্ডার ডিস্টোসিয়ার সময়, ওর ডেলিভারি করার সময় মায়ের ইনজুরি ক্যান বি দেয়ার। ঠিক আছে, যখন ভ্যাজাইনাল করাতে যাচ্ছি, এই ওটাই অবস্টেটিক ট্রমা। ইনক্রিজ অপারেটিভ অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যেটা বললাম, সিজারিয়ানের ইনসিডেন্স ইনক্রিজ হচ্ছে, সেম ফরসেপ ডেলিভারি ইনক্রিজ হচ্ছে, আর ইভেনচুয়ালি হেমারেজ। হেমারেজ মানে যে পোস্টপার্টাম হেমারেজ, সেটা অ্যাটনিক হতে পারে, ট্রমাটিক হতে পারে, দুটোই হতে পারে। তো আর বিগ বেবির জন্য ইউট্রাস অনেকক্ষণ ধরে মাদার লেবারে আছে, ইউট্রাস অনেকক্ষণ ডিস্টেন্ডেড হয়ে আছে, তাহলে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই হয় অ্যাটনিক পিপিএইচ হয়, ইউট্রাস আর কন্ট্রাক্ট করতে চায় না। আর এত ডিফিকাল্ট ডেলিভারির জন্য ট্রমাটিক পিপিএইচ ক্যান বি দেয়ার। অনেক সময় সার্ভিক্সের ট্রমা হয়, ভ্যাজাইনাল ওয়ালের ট্রমা হয়, লোয়ার সেগমেন্ট অফ ইউট্রাসের ট্রমা হয়। তাহলে এইগুলো হচ্ছে রিজন ফর হেমারেজ। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাল কমপ্লিকেশন। এই ফিটাল কমপ্লিকেশনটা তোরা চেষ্টা করবি এইভাবে লেখার, অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, পোস্টপার্টাম, যেভাবে লিখেছি। হ্যাঁ, তাহলে তোদের জন্য ইজি মনে রাখা। আরেকটা হচ্ছে তোদের পয়েন্টস বেড়ে যাবে, মার্কস বেড়ে যাবে। ঠিক আছে, যদি এই কোশ্চেনটা এলো তো। আচ্ছা, অ্যান্টিপার্টাম কমপ্লিকেশনের মধ্যে আমি বলছিলাম যে লাইকার ডিক্রিজ হতে থাকে। লাইকার ডিক্রিজ হলে একটা তো অলিগোহাইড্রামনিওজ হচ্ছে, একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট হয়, চান্সেস অফ কর্ড কম্প্রেশন ক্যান বি দেয়ার, কর্ড কম্প্রেশন হতে পারে। তাহলে সেকেন্ড হচ্ছে ওই ম্যাক্রোজোমিয়া, সেম বেবির ওয়েট ইনক্রিজ, বেবির ওয়েটটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, সো ম্যাক্রোজোমিক বেবি ক্যান বি দেয়ার অলসো ডিউ টু কর্ড কম্প্রেশনই বলতে পারিস, বা ডিউ টু ডিক্রিজ লাইকার ফিটাল ডিস্ট্রেস ক্যান বি দেয়ার। হ্যাঁ, অ্যান্ড নেক্সট ইজ ডিউ টু ফিটাল ডিস্ট্রেস, মেকোনিয়াম স্টেন লাইকার। ফিটাল ডিস্ট্রেসের জন্য, অলিগোহাইড্রামনিওজের জন্য ফিটাস পাসেস মেকোনিয়াম, আর এমনি পোস্ট টার্ম বা পোস্ট ডেটেড ফিটাসগুলো জেনারেলি টেন্ডেন্সি থাকে টু পাস মেকোনিয়াম। ইফ that fetus passes meconium, then there is increased chances of aspiration of eventually causes respiratory distress syndrome or birth asphyxia and fetal IUGR যেটা বললাম, ধর গ্রোথ রেস্ট্রিকশন হয়ে আছে, it is maybe it a case of undiagnosed IUGR হতেই পারে। তাহলে IUGR একটা
ইম্পর্টেন্ট কমপ্লিকেশন এইগুলো হতে পারে। তাহলে সবার আগে যেটা হয় অলিগোহাইড্রামনিওস ডিক্রিজ, নর্মালি লাইক আর ডিক্রিজ করে। পোস্টটার্ম বা পোস্ট ডেটেড প্রেগনেন্সি দেখলে কখনো দেখবি যেটা বললাম পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অতটা ফুল থাকে না অ্যাবডোমিন, সাইজ কমে যেতে থাকে, ফুল অফ ফিটাস অ্যাপিয়ারেন্স হয়ে যেতে থাকে, তারপর পরপর এটার জন্য কর্ড কম্প্রেশন হয় অলিগোহাইড্রামনিওস। আরেকটা রিজন হচ্ছে ফিটাসটা সাইজে অনেক বড় হয়ে যায়, সেটাও একটা রিজন ফর কর্ড কম্প্রেশন। Cord compression we can detect feature by CTG and also by color Doppler হচ্ছে কিনা। দেন ইন্ট্রাপার্টামে যেগুলো ডিউরিং ডেলিভারি, মোস্টলি নর্মাল ডেলিভারির সময় আমরা যেগুলো ফেস করি ম্যাক্রোজোমিক বেবিগুলোতে, ইভেনচুয়ালি নর্মাল ডেলিভারি করাতে গিয়ে যেটা হয় শোল্ডার ডিস্টোসিয়া, ঠিক আছে। ফিটাসের হেডে কিছু ইনজুরি হতে পারে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির টাইমে ফিটাল ইনজুরি হতে পারে, ঠিক আছে, বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে, সেম কর্ড কম্প্রেশন অর কর্ড প্রোল্যাপস ক্যান বি দেয়ার, ঠিক আছে। আর ওই ফিটাল অ্যাসফিক্সিয়া। ডিক্রিজড মোল্ডিং একটা ফিচার বলছে, ডিক্রিজড মোল্ডিং কেন হচ্ছে, হ্যাঁ হার্ড হয়ে গেছে স্কাল বোনগুলো। আগের দিন পার্টোগ্রাফ পড়াতে গিয়ে বলছিলাম না যে ফার্স্ট ডিগ্রি মোল্ডিং ইজ ইউজফুল ফর নর্মাল ডেলিভারি, ওইটা দরকার আমাদের ফিজিওলজিক্যাল, তাহলে মোল্ডিং ইজ হেল্পফুল, কিন্তু এখানে ডিক্রিজ মোল্ডিং হচ্ছে তাহলে দেয়ার ইজ ইনক্রিজ চান্স অফ ফিটাল ইনজুরি। এইবার পোস্টপার্টাম কমপ্লিকেশন, পোস্টপার্টাম কমপ্লিকেশনে দেয় একটা লিখেছি পোস্ট ম্যাচুরিটি সিনড্রোম। পোস্ট ম্যাচুরিটি সিনড্রোম বলতে যেটা বলা হয় ইন জেনারেলি যেটা পিলিং অফ স্কিন ইন মোস্টলি ইন পাম অ্যান্ড সোল। যদি পোস্ট টার্ম বাচ্চাগুলোকে দেখিস অনেকটা বড় বেবি হয় আর আফটার ডেলিভারি ওদের পাম আর সোলে দের ইজ পিলিং অফ স্কিন, এটাকে পোস্ট টার্ম সিনড্রোম বলে। তার সাথে ওই হার্ডেনিং অফ স্কাল বোন হয়, আর একটা হচ্ছে তোর হার্ড নেইল হয়ে যায় ইন বোথ ফিঙ্গার অ্যান্ড টোজ, হাতে আর পায়ে ফিঙ্গার্স আর টোজে দেখা যায় অনেক হার্ড নেইল হয়ে গেছে, তাহলে সেটা ইভেনচুয়ালি ফিটাল ইনজুরি করতে পারে, ঠিক আছে। এটাকে পোস্ট ম্যাচুরিটি সিনড্রোম বলে, এটা বইয়ে পেয়ে যাবি পুরোটা। আর এই নিওনেটাল সিজারে দের ইজ ইনক্রিজ চান্স, সেম বার্থ অ্যাসফিক্সিয়া, যদি মেকোনিয়াম অ্যাসপিরেট করে থাকে দেন মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম। বিগ বেবিগুলোর যে প্রবলেমটা হয়ে থাকে হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড পলিসাইথেমিয়া, এটা জিডিএমেও পাওয়া যায়, হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড পলিসাইথেমিয়া আর হাইপারবিলিরুবিনিমিয়া, এই সিমটমগুলো জিডিএম মাদারেও পাওয়া যায়। ওই জন্য ইমিডিয়েটলি আফটার ডেলিভারি উই চেক দ্য বেবি সিবিজি, আমরা সিবিজি চেক করি রুটিনলি, আমরা বাচ্চাগুলোকে নিওনেটাল কেয়ার ইউনিটে সেন্ড করে থাকি ফর ওই রুটিন এক্সামিনেশন, হাইপারবিলিরুবিনিয়া হয়েছে কিনা দেখার জন্য আর পলিসাইথেমিয়া এগুলো দেখার জন্য, ঠিক আছে। ইনক্রিজড নিকো অ্যাডমিশন এটাও একটা হ্যাজার্ড, আর এইটা দুটো হ্যাজার্ড হচ্ছে দের ইজ ইনক্রিজ রেট অফ, যেরকম প্রিটার্ম লেবারও আমাদের একটা মোটো হচ্ছে টু প্রিভেন্ট পেরিন্যাটাল মর্টালিটি, সেরকম পোস্ট টার্মেও কিন্তু তাই আর্লি ডেলিভারি করে টু প্রিভেন্ট পেরিন্যাটাল মর্টালিটি, যাতে পেরিন্যাটাল মর্টালিটিটা প্রিভেন্ট করতে পারি। কারণ মায়ের যে খুব গ্রেভ কিছু কমপ্লিকেশন বা ইনজুরি হয় তা তো নয়, এখানে মেন কনসার্ন ইজ দ্য ফিটাস, তাই তো। আর ইনক্রিজ ইনসিডেন্স অফ স্টিল বার্থ, এটা কিন্তু খুব কমন, পোস্ট ডেটেড প্রেগনেন্সিতে ইনক্রিজ ইনসিডেন্স অফ স্টিল বার্থ। ধর আনডায়াগনোজ পোস্ট ডেটেড একদম পেরিফেরির কোনো পেশেন্ট, ফিটাসে পলিসাইথেমিয়া হাইপারবিলিরুবিনিয়া হয়ে বসে আছে, তো দের উইল বি সাডেন ইন্ট্রাইউটেরাইন ডেথ, না ও জানতেই পারবে না কখন ফিটাল মুভমেন্ট অফ হয়ে যাবে। এমনিতেই 36 উইকস অনওয়ার্ড দের ইজ ডিক্রিজ ইন ফিটাল মুভমেন্ট। যেটা বলছিলাম ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা বিশাল ইম্পর্টেন্ট। এতক্ষণ পেশেন্ট দেখে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে আমরা দুটো গ্রুপে তো ডিভাইড করে দিয়েছি, কমপ্লিকেটেড অ্যান্ড আনকমপ্লিকেটেড গ্রুপ। তাহলে কমপ্লিকেটেড গ্রুপ কোনগুলো, কমপ্লিকেটেড গ্রুপ হচ্ছে অ্যাসোসিয়েটেড ইদার ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন থাকবে বা ফিটাল কিছু কমপ্লিকেশন থাকবে। ম্যাটারনাল কমপ্লিকেশন বলতে মোস্ট কমন তো জিডিএম হতে পারে, পিআইএইচ হতে পারে, ঠিক আছে। আর কমপ্লিকেশন নয়, হয়তো অবস্টেটিক হিস্ট্রি, কারোর ব্যাড অবস্টেটিক হিস্ট্রি থাকতে পারে, ধর হিস্ট্রি অফ আইইউএফডি আছে বা হিস্ট্রি অফ ডেলিভারি অফ আ ম্যাক্রোজোমিক ফিটাস, ইভেনচুয়ালি বার্থ অ্যাসফিক্সিয়া অ্যান্ড নাও লিভিং ইস্যু ইজ নীল, এরকম হিস্ট্রি থাকতে পারে, তাহলে এটা ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন হলো। ফিটাল কিছু কমপ্লিকেশন থাকতে পারে, এই যে আমরা এত আল্ট্রাসাউন্ড এত প্যারামিটার দেখছি, দেয়ার IUGR ক্যান বি দেয়ার, also signs of cord compression can be there, severe oligohydramnios can be there,
যেখানে আমি বুঝতে পারছি অ্যান্ড অলসো যে মায়ের পিভি আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা বুঝছি যে এক্ষুনি ইমিডিয়েট ভ্যাজাইনাল ডেলিভারি ইজ নট পসিবল, তাহলে ইন দ্যাট গ্রুপ আমাদেরকে ডিসিশন নিতে হবে ফর সিজারিয়ান সেকশন, টার্মিনেশন বাই সিজারিয়ান সেকশন। এগুলো হচ্ছে ফর কমপ্লিকেটেড গ্রুপ। হ্যাঁ, কিন্তু ফর আনকমপ্লিকেটেড গ্রুপ বল আদারওয়াইজ এইটা হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা আমি লিখে দিয়েছি, আমি জানি না তোদের ডিসি দত্ততে এইভাবে আছে কিনা, এইভাবে ম্যানেজমেন্টটা লিখতে পারলে খুব বেটার হয়। এখানে দেখ, এখানে এস্টাবলিশ ডায়াগনোসিস অফ পোস্ট ম্যাচুরিটি, ঠিক আছে, দেখা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে না, ও কিন্তু বলছে যাচ্ছে না। কি জুম করতে হবে কিছু করে? যাচ্ছে পিছন থেকে? যাচ্ছে না? আমি বলে দিচ্ছি, পরে লাগলে আমি দিয়ে দেবো তোদেরকে। এস্টাবলিশ ডায়াগনোসিস অফ পোস্ট ম্যাচুরিটি, তাহলে লো রিস্ক প্রেগনেন্সি নো কমপ্লিকেশন, আর হাই রিস্ক প্রেগনেন্সি ফিটাল বা ম্যাটারনাল কমপ্লিকেশন। ঠিক আছে। এবার দেখ লো রিস্ক প্রেগনেন্সিতে আমরা যেটা করলাম, কি বললাম তখন, যে আমরা অ্যাডমিট করি পেশেন্টটাকে, উই জেনারেলি অ্যাডমিট দ্য পেশেন্ট ফর কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং। ফিটাল মনিটরিংই আমরা জেনারেলি করি। এবার আপ টু 41 উইকস আমরা দেখি কি সার্ভিক্স ফেভারেবল না আনফেভারেবল। তাহলে ভ্যাজাইনাল ডেলিভারির একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার কি? সার্ভিক্স ফেভারেবল হতে হবে, তাই তো? সার্ভিক্স যদি ফেভারেবল হয়, দেন উই ডু সুইপিং অ্যান্ড স্ট্রেচিং। স্ট্রেচিং আর সুইপিং করে আমরা উই ট্রাই টু ডায়ালেট দ্য অস মোর, আমরা অসটাকে আরো বেশি ডায়ালেট করার চেষ্টা করি, আর অ্যামনিওটিক মেমব্রেনটাকে আমরা ওটা একটা স্টিমুলেশনও দিই, আরো যাতে প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো রিলিজ হয়। তাহলে আমরা জেনারেলি স্ট্রেচিং করি, দেন উই ডু অ্যামনিওটমি। অ্যামনিওটমি এআরএম করি আমরা, ঠিক আছে। এটা এগুলো সবই ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ লেবার আফটার অ্যাডমিটিং দ্য পেশেন্ট। সেম যদি সার্ভিক্স আনফেভারেবল হয়ে থাকে, তাহলে ইন্ডাকশন অফ লেবারের চ্যাপ্টারে পড়বি যে কি কি মেটেরিয়াল দিয়ে আমরা উই ইন্ডিউস লেবার। আমরা সার্ভিপ্রাইম জেল দিতে পারি, আমরা মিজোপ্রোস্টল ট্যাবলেট দিতে পারি। তাহলে উই গিভ সার্ভিপ্রাইম জেল, ভেজাইনাল জেল অর মিজোপ্রোস্টল। দেন আবার সার্ভিক্সটা ফেভারেবল হচ্ছে, দেন উই স্টার্ট স্ট্রেচিং অ্যান্ড সুইপিং, দেন অ্যামনিওটমি। তাহলে দিস ইজ ফর আনকমপ্লিকেটেড গ্রুপ, 41 উইকস অনওয়ার্ডস আমরা উই স্টার্ট দ্যাট, ঠিক আছে। দেন যদি অ্যামনিওটমি করার পর ওটার মোস্ট ইম্পর্টেন্ট পারপাস কি অ্যামনিওটমি করছি, একটা তো হলো অগমেন্টেশন অফ লেবার, আরেকটা উই সি দ্য কালার অফ লাইকার, তাই তো? উই সি দ্য কালার অফ লাইকার। যদি লাইকার নর্মাল থাকে উই স্টার্ট অক্সিটোসিন ইনফিউশন। অক্সিটোসিন তো জানিস সবাই, অক্সিটোসিন বোথ ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশনে ইউজ হয়। এখানে উই আর অগমেন্টিং লেবার। আমরা অ্যামনিওটমি করছি, উই সি দ্য কালার অফ লাইকার। যদি মেকোনিয়াম স্টেন হয় তাহলে কিন্তু নয়, যদি মেকোনিয়াম স্টেন না হয়, দেন উই স্টার্ট অক্সিটোসিন ইনফিউশন অ্যান্ড there is expected vaginal delivery। এটা সেখানে করছি যখন we are expecting vaginal delivery, ঠিক আছে। এইবার আসি এই গ্রুপটাতে, হাই রিস্ক গ্রুপ, যেটা বললাম তোদেরকে যে কিছু কমপ্লিকেশন আছে। একদম যদি আনফেভারেবল সার্ভিক্স হয় আমরা আর কিছুই করি না, উই ইমিডিয়েটলি গো ফর সিজারিয়ান সেকশন উইথ কমপ্লিকেশন। আমরা কারণ এই প্রসেসটা আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে না, আমরা সার্ভিক্সটাকে ফেভারেবল করছি, সুইপিং করছি, স্ট্রেচিং করছি, অ্যামনিওটমি, অনেকটা স্টেপ আছে, তাহলে উই ডিরেক্টলি গো ফর সিজারিয়ান সেকশন। যদি ধর অলরেডি পেশেন্ট এসছে উইথ ফেভারেবল সার্ভিক্স, হ্যাঁ, তাহলে সেম আমরা অ্যামনিওটমি করি। আমরা আলাদা করে কিন্তু নিজেরা কিছু ইন্ডাকশন করছি না। তাহলে এই গ্রুপ অফ পিপল মানে গ্রুপ অফ মাদারকে আমরা সার্ভিপ্রাইম জেলও দিচ্ছি না, মিজোপ্রোস্টলও দিচ্ছি না। অলরেডি তোর কাছে পেশেন্ট এসেছে, ধর সার্ভিক্স 6 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার ডায়ালেটেড, ভালো ইফেসমেন্ট। আমি ইফেসমেন্টটা আগের দিন বলছিলাম, ওটা খুব সাবজেক্টিভ, আমরা করতে করতে শিখেছি। দেখবি অনেকে বলে 70 to 80% ইফেসমেন্ট, মানে সার্ভিক্স থিন হয়ে গেছে। থিন যত থিন হচ্ছে তত ইফেস্ট হচ্ছে সার্ভিক্স। যখন সার্ভিক্স আর পাচ্ছিই না, ফুললি ডায়ালেটেড অস, তখন আমরা বলি অলমোস্ট ফুললি ইফেস্ট সার্ভিক্স, ঠিক আছে। তাহলে অলরেডি মাদার ওই কন্ডিশনে উইথ গুড বিশপ স্কোর আমার কাছে এসেছে, তখন আমরা উই ডু দ্য অ্যামনিওটমি, উই সি দ্য কালার অফ লাইকার, হ্যাঁ, যদি ক্লিয়ার হয় এক্সপেক্টেড ভ্যাজাইনাল ডেলিভারি। যদি মেকোনিয়াম স্টেন হয়, এবার এটা একটু জটিল আছে, যদি মেকোনিয়াম স্টেন লাইকার হয়, এটা ইন এনি কেস, এটা কমপ্লিকেটেড গ্রুপও হতে পারে, আনকমপ্লিকেটেড গ্রুপও হতে পারে। তাহলে অ্যামনিওটমি করার পরে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ উই সি দ্য কালার অফ লাইকার,
ঠিক আছে, এটা কিন্তু ভুলভাল করবি না কেউ এক্সামে, দরকার হলে লিখে মানে কাছে এসে আমার থেকে নিয়ে নিস দরকার হলে ম্যানেজমেন্টটা। মেকোনিয়াম স্টেন লাইকার যদি হয় উই ডু আ সিটিজি। সিটিজি হয়েছে প্র্যাকটিক্যালে? কার্ডিওটোকোগ্রাফি সিটিজি পড়ানো হয়নি, তাহলে শুধু অবশ্যই পড়ানো হবে, ইম্পর্টেন্ট জিনিস ওটা। শুধু নামটা মনে রাখ যে এটাও একটা গ্রাফ। হ্যাঁ, এটা একটা মেশিনে আমরা ফিটাল মুভমেন্টটা দেখতে বলি মাকে, আর ফিটাল হার্ট সাউন্ডটা, কতগুলো প্রোব আছে সুপাইন পজিশনে রাখি, মায়ের গায়ে প্রোবগুলো লাগাই, সিটিজি মেশিন আছে একবার দেখে নিস। আর মেশিনে একটা গ্রাফ কন্টিনিউয়াস চলতে থাকে, ওখান থেকে আমরা কি কি প্যারামিটার দেখি একদম শর্টে বলে দিচ্ছি। একটা হচ্ছে ফিটাল মুভমেন্টের সাথে আমরা কন্ট্রাকশন দেখি, আর ফিটাল হার্ট রেট দেখি, আর অ্যাক্সিলারেশন বলে একটা জিনিস আছে, সেই অ্যাক্সিলারেশনটা দেখি। ডিসিলারেশনটা খারাপ, তাহলে সিটিজি আমরা উই ইউজুয়ালি ডু আ সিটিজি। যদি রিঅ্যাসিউরিং ফিটাল হার্ট রেট থাকে দেন উই এম ফর ভ্যাজাইনাল ডেলিভারি। অনেক সময় তো হয় যে একদম এন্ড স্টেজ অফ লেবারে, ধর অলরেডি 8 সেন্টিমিটার ডাইলেটেশন, আমরা অ্যামনিওটমি করেছি কিন্তু আমরা মেকোনিয়াম স্টেন লাইকার পাচ্ছি, বাট গুড কন্ট্রাকশন ইজ দেয়ার, সার্ভিক্স ইজ ওয়েল ইফেসড, তাহলে আমরা বুঝতে পারি যে নেক্সট 1.5 আওয়ারের মধ্যে শি উইল বি ডেলিভারিং দ্য ফিটাস ভ্যাজাইনালি। মানে এটা তখন সিটিজিও রিঅ্যাসিওর। সিটিজির অনেকগুলো প্যারামিটার আছে, আজকে বলবো না, গুলিয়ে যাবে, সিটিজির ক্লাসে বলবো। রিঅ্যাসিওরিং সিটিজি থাকলে উই ওয়েট ফর ভ্যাজাইনাল ডেলিভারি, তাই তো আনকমপ্লিকেটেড গ্রুপের কথা বলছি, কমপ্লিকেটেড নয় কিন্তু এটা। আচ্ছা, এবার নন রিঅ্যাসিওরিং ফিটাল হার্ট রেট। এই যে টেস্টটা ফিটাল স্ক্যাল্প পিএইচ টেস্ট একটা করা হয়, ঠিক আছে, নন রিঅ্যাসিওরিং ফিটাল হার্ট রেট সিটিজিতে। তাহলে ফিটাল অ্যাসিডোসিস হচ্ছে কিনা সেটা দেখার জন্য উই ডু আ ফিটাল স্ক্যাল্প ব্লাড পিএইচ এস্টিমেশন। খুব কম জায়গায় হয়, খুব কম লোকজন এই টেস্টটা করতে পারে, ঠিক আছে। জাস্ট থিওরির জন্য এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েটেও মনে রাখতে হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েটেও মনে রাখতে হয়েছে, এটা বলতে হবে। কারণ নন রিঅ্যাসিওরিং এর পরেই আমি যদি লিখে দিই সিজারিয়ান ডেলিভারি, তখনই এক্সামিনার আমাকে ধরবে যে তারপরেই সিজারিয়ান ডেলিভারি, আর কি কোনো টেস্ট নেই টু নো অ্যাবাউট দ্য ফিটাল সার্ভেলেন্স? টেস্ট আছে, টেস্ট যতক্ষণ আছে আমাকে লিখতে হবে। ইফ আমার মেইন হচ্ছে ও মেকোনিয়াম অ্যাসপিরেট করছে কিনা আর আমার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে কিনা, তাই তো অ্যাসপিরেশন হচ্ছে মানে ফিটাল অ্যাসিডোসিস হচ্ছে কিনা। টু নো ইফ ফিটাল অ্যাসিডোসিস ইজ দেয়ার অর নট উই ডু দ্য টেস্ট অফ ওই ফিটাল স্ক্যাল্প ব্লাডের একটা পিএইচ টেস্ট আমরা করি। তাই এখানে আমি সোজা লিখে দিয়েছি যেখানে ফেসিলিটিস নট অ্যাভেলেবেল আমরা টার্মিনেশন বাই, হ্যাঁ যেখানে ফেসিলিটি অ্যাভেলেবেল যদি দেখ ফিটাল পিএইচ নর্মাল থাকে এগেন উই এম ফর ভ্যাজাইনাল ডেলিভারি। একদম থিওরিটিক্যাল, কিন্তু জানতে হবে এটা। যদি ফিটাল অ্যাসিডোসিস হয় লেস দ্যান 7, পিএইচটা না হয় নাই মনে রাখবি, যদিও নর্মালের মতোই, তাও মনে রাখবি যদি ফিটাল অ্যাসিডোসিস হয়। এগেন যদি আমার সার্ভাইকাল প্যারামিটার খুব ভালো থাকে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য, যেগুলো আমি আগের দিন বলছিলাম, যদি ফরসেপের ক্রাইটেরিয়া ম্যাচ করে, ফরসেপের 10টা ক্রাইটেরিয়া আছে, অস ফুললি ডাইলেটেড, সার্ভিক্স ফুললি ইফেসড, কমপ্লিট রোটেশন, অবভিয়াসলি ভার্টেক্স প্রেজেন্টেশন, কখনোই ব্রিচ নয়, ঠিক আছে, নো সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন ইজ দেয়ার, দেন উই ডু ইমিডিয়েট ফরসেপ ডেলিভারি। মানে তখন আমরা ওয়েট করি না, ধর অলরেডি অ্যাসিডোসিস হয়ে গেছে, তাই তো তখন আমরা ওয়েট করি না ফর ভ্যাজাইনাল ডেলিভারি। আমরা এখানে রিঅ্যাসিওরিং ফিটাল হার্ট সাউন্ড পেয়েছিলাম, নো অ্যাসিডোসিস পেয়েছিলাম, অ্যাট দ্যাট টাইম উই ওয়েটেড ফর ভ্যাজাইনাল ডেলিভারি। কিন্তু অলরেডি অ্যাসিডোসিস যখন পাচ্ছি, যদি আমি দেখছি হ্যাঁ আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে, ইমিডিয়েটলি within 2 minutes we can deliver the fetus by forceps, then we apply forceps and we deliver the fetus. Again ধর ফিটাল পিএইচ কম থাকে, প্যারামিটার কিছু ম্যাচ করছে না, দেন উই গো ফর সিজারিয়ান ডেলিভারি, ঠিক আছে। এবারে এটা খুব টাফ হলো আমি বলছি, এখান থেকে আরেকবার বলে দিই, হ্যাঁ তাহলে তোদের কমপ্লিকেটেড গ্রুপটাকে পরে তোরা স্টার মেরে লিখে দিবি। যদি এরকম ইন জেনারেল একটা কোশ্চেন আসে যে এদের ক্ষেত্রে একদম ডেফিনেটলি আমরা ওয়েট করি না, উই ইমিডিয়েটলি গো ফর সিজারিয়ান সেকশন, এটা হচ্ছে ফর আনকমপ্লিকেটেড গ্রুপ, ঠিক আছে। এবার এইটাতে যেটা ফার্স্টে দেখবো আমরা কি কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং করব, দেন সার্ভিক্স। তাহলে প্রথম প্যারামিটার হচ্ছে আমার সার্ভিক্স, তাই তো এইটুকু তো মাথায় ঢুকেছে যে প্রথম ভ্যাজাইনাল ডেলিভারির প্রথম প্যারামিটার হচ্ছে আমার সার্ভিক্স। যদি ফেভারেবল থাকলেও খুব ভালো কথা, আমরা আরেকটু ইনডিউস করলাম, আলাদা করে জেল বা মিজোপ্রোস্টল ট্যাবলেট দেওয়ার দরকার নেই। যে অস একটু ডাইলেটেড হলো আমরা অ্যামনিওটমি করলাম,
দেন উই সি দ্য কালার অফ লাইকার, তারপরে আমরা ওয়েট ফর ভ্যাজাইনাল ডেলিভারি। যদি আনফেভারেবল হয় তাহলে মধ্যে একটা এক্সট্রা স্টেপ আছে, আমাদেরকে একটু কিছু টাইমের জন্য ওয়েট করতে হবে, কারণ আমরা ইন্ডাকশন করছি। আমরা হয় সার্ভিপ্রাইম জেল দিচ্ছি বা মিজোপ্রোস্টল ট্যাবলেট দিচ্ছি, জেনারেলি এগুলোই এখন দেওয়া হয়। সার্ভিক্স রাইপেনিং হয়ে যাচ্ছে, সেম স্ট্রেচিং সুইপিং করছি, দেন অ্যামনিওটমি, দেন উই সি দ্য কালার। যদি কালার নর্মাল হয় আমরা উই ওয়েট ফর ভ্যাজাইনাল ডেলিভারি। আচ্ছা, এবারে এই হাই রিস্ক গ্রুপে তো বলে দিলাম কাদের আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন করব। যারা সার্ভিক্স অলরেডি ফেভারেবল কন্ডিশনে এসেছে আমার কাছে। বিশপ স্কোর আমরা জানি, বিশপ স্কোর মোর দ্যান 6 যদি হয়, বা যদি লিখে দিবি ফেভারেবল সার্ভিক্স যদি হয়, তাহলে আমরা ডিরেক্টলি অ্যামনিওটমি করছি অ্যান্ড উই আর সিইং দ্য কালার অফ লাইকার, তাই তো? এইটাতে কেউ সবাই মনে রাখবি যে যেটা কমপ্লিকেটেড গ্রুপ না, সেখানে কিন্তু আমরা কেউ পেশেন্টকে রেখে ইনডিউস করছি না, আমরা কিন্তু সার্ভিপ্রাইম জেল বা মিজোপ্রোস্টল দিয়ে ইনডিউস করে টাইমটা ওয়েস্ট করছি কি? করছি না। কিন্তু যারা আনফেভারেবল সার্ভিক্স নিয়ে এসছে কমপ্লিকেটেড গ্রুপে, আমরা একদম ইলেকটিভ সিজারিয়ান সেকশন বা কিছু তো কমপ্লিকেশন আছে যেগুলো ওভার ডায়াবেটিস, আমরা কখনোই ইন্ডাকশনে যাচ্ছি না, একদম প্ল্যান সিজারিয়ান সেকশন, ঠিক আছে? বা সিভিয়ার আইইউজিআর যেগুলো, তাহলে এটা অলরেডি যারা ফেভারেবল সার্ভিক্স নিয়ে এসছে সেম অ্যামনিওটমি করলাম, যদি ক্লিয়ার লাইকার হলো এক্সপেক্টেড ভ্যাজাইনাল ডেলিভারি, যদি মেকোনিয়াম স্টেন হলো। এইটা হচ্ছে আমার যেটা বললাম মেকোনিয়াম স্টেন। যখনই আমি মেকোনিয়াম স্টেন লাইকার একটা পাচ্ছি, ইমিডিয়েটলি ডু আ সিটিজি, 20 মিনিট সিটিজি। 20 মিনিট সিটিজিতে আমরা একটা গ্রাফ পাই। গ্রাফটা যদি, গ্রাফের 4টে প্যারামিটার আছে, আজকে এতগুলো বলবো না, গ্রাফটাই যদি রিঅ্যাসিওরিং থাকে, ঠিক আছে, তাহলে উই এম ফর ভ্যাজাইনাল ডেলিভারি। তখন আমি আবার হয়তো একটু ইন্ডাকশন দিলাম, অগমেন্টেশন, অক্সিটোসিন ড্রিপটা একটু রেটটা ইনক্রিজ করলাম যাতে ভালো কন্ট্রাকশন আসে, ভালো ইফেসমেন্ট হয়। বাট যদি নন রিঅ্যাসিওরিং হয়, নন রিঅ্যাসিওরিং অনেক সিটিজির অনেক অ্যাবনর্মালিটি আছে, তার মধ্যে একটা নন রিঅ্যাসিওরিং সিটিজি আমাদেরকে ডিনোট করে যে ফিটাল অ্যাসিডোসিস ক্যান বি দেয়ার, ঠিক আছে? এবার হাউ ক্যান উই নো ফিটাল অ্যাসিডোসিস ইফ দেয়ার অর নট? বাই ওই ফিটাল স্ক্যাল্প পিএইচ টেস্ট। কিন্তু এটা একটা কমপ্লিকেটেড টেস্ট, নট অ্যাভেলেবেল ইন এভরিওয়্যার, এভরি সেটআপে এটা থাকে না, ঠিক আছে? যেখানে নেই সেখানে আর আমরা ধরেই নেব যে ফিটাল অ্যাসিডোসিস ইজ দেয়ার অ্যান্ড উই ট্রাই টু ডেলিভার আর্লি বাই সিজারিয়ান সেকশন, ঠিক আছে? আর যেখানে আমার কাছে টেস্টটা করা পসিবল, যদি নর্মাল ফিটাল পিএইচ হয়, এগেন উই এম ফর ভ্যাজাইনাল ডেলিভারি, পার্টোগ্রাফ উই মেনটেন দ্য পার্টোগ্রাফ। এখানে চাইলে এক্সট্রা যেটুকু নিজের মনে আসবে লিখে দিতে পারবি যে ওই পার্টোগ্রাফ মেনটেন করি, ফিটাল প্রোফাইল কন্টিনিউয়াস মনিটরিং করতে থাকি, হ্যাঁ, ফিটাল হার্ট রেট এগুলো। আর যদি অ্যাসিডোসিস থাকে, তাহলে যদি আমার সবকটা ক্রাইটেরিয়া ম্যাচ করে, দেন উই ইমিডিয়েটলি গিভ ফরসেপ অ্যান্ড ফরসেপ ডেলিভারি। আর যদি না হয় তাহলে সিজারিয়ান সেকশন। এবার এই কেস সিনারিওটা দেখ, এরকমই কিন্তু জেনারেল কোয়েশ্চেন না এসে এটা আসবে। এখানে কি লিখেছি? আর 27 ইয়ার্স ওল্ড প্রেগনেন্ট লেডি, দেখ ওর অবস্টেটিক হিস্ট্রিটা লেখা আছে, G2P হিস্ট্রি অফ ভ্যাজাইনাল ডেলিভারি, লিভিং ইস্যু 1, প্রেজেন্টেড টু এমার্জেন্সি অন এতো at 11 hours with complaint of menstrual cramp like pain since last 3 hours with leaking per vagina since last 1 hour and there is decreased fetal movement. Her EDD was on 15 February 2026. So what is your provisional diagnosis? How will you establish your diagnosis and what will be the line of management? ঠিক আছে, তাহলে এটা একজন বল কিভাবে লিখবি, এমনি বল, তুই বল না, তোর প্রভিশনাল ডায়াগনোসিসটা তো তোকে এক লাইনে লিখতে হবে, তাই তো? তাহলে হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস? ইট ইজ এ কেস অফ পোস্ট ডেটেড প্রেগনেন্সি। পোস্ট ডেটেড প্রেগনেন্সি কেন? ও যখন এসছে তার ইডিডি ক্রস হয়ে গেছে, তো তাহলে এটা পোস্ট ডেটেড প্রেগনেন্সি, এক লাইন, এটা একই থাকবে মার্কস। নেক্সট হচ্ছে হাউ উইল ইউ এস্টাবলিশ ইউর ডায়াগনোসিস। তাহলে এটা যেভাবে বললাম এই পয়েন্টসগুলো একদম এইটা এক্স্যাক্টলি এটাই, এই কোশ্চেনটাই 9th সেমে এসেছিল এবং খুব কম জন ঠিকঠাক করে লিখতে পেরেছে, এটা লিখতে পারেনি। এটা খুব ইজি কিন্তু। হাউ উইল ইউ এস্টাবলিশ, তাহলে তোকে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে, অলরেডি কোশ্চেনে লেখা আছে, হ্যাঁ। তারপরে তুই তোকে যে প্রতিটা ডেট লিখতে হবে তা নয়, কিন্তু তোকে পয়েন্টগুলো লিখতে হবে, তাই না? ফ্রম হিস্ট্রি এগুলো লিখলাম, ফ্রম ক্লিনিক্যাল ফিচার এই ক্লিনিক্যাল ফিচারগুলোই লিখে দিবি যে এটাই আমি পেয়েছি, দেন ইনভেস্টিগেশন এটা, তাহলে তোর কেসটা এস্টাবলিশ হলো, তাই তো?
এই দুটো পয়েন্ট আমি আবারও বলছি, যদি এই দুটো পয়েন্ট কারোর মনে নেই তো লিখিসই না। খুব ভালো করে আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংসটা লেখ, খুব ভালো করে ডপলারটা লেখ, কিন্তু কেউ এই দুটো পয়েন্ট যদি লিখছিস তাহলে অলওয়েজ মেনশন এই দুটো কথা, যে এটা একটা ইনভেসিভ টেস্ট, আমরা জেনারেলি করি না, জাস্ট নামটা মেনশন করলে তো এক্সামিনার খুব খুশি হবে যে হ্যাঁ তুই জানিস। আর সেকেন্ড হচ্ছে ইজ রিপ্লেসড বাই আল্ট্রাসাউন্ড, এইটা। এবারে তোদের সিনিয়র ব্যাচে অনেকে অ্যামনিওসেন্টেসিস লিখেছে, লিখে কি করেছে, ওই যেটা আমরা জেনেটিক স্ক্রিনিং করি সেইটা পুরো লিখে গেছে, বাট ওটা তো নয়, এটা ভুল হয়ে যাচ্ছে না আনসারটা, ভালো মার্কসের জায়গায় মার্কস মাইনাস হয়ে যাবে। তারপর এইটা টেস্ট ফর ফিটাল সার্ভাইলেন্স, এটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ। কমপ্লিকেশন তো আমার এই কোশ্চেনটাতে তো কমপ্লিকেশন কোথাও নেই, কমপ্লিকেশনের কোশ্চেন লিখিনি। এবারে তোর হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, ঠিক আছে। তাহলে হিস্ট্রি থেকে বল, হিস্ট্রি থেকে কমপ্লিকেশন কিছু পেয়েছি? আমি যতটুকু পাচ্ছি আমি ততটুকুই লিখবো, যে ফ্রম হিস্ট্রি ইট ইজ আ কেস অফ আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি। আমার কোনো আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন নেই, আল্ট্রাসাউন্ড তুই লিখে দিয়েছিস, আদারওয়াইজ তুই পাসনি, তাহলে তোর এই দিকের যে লাইন, এই লাইন অফ ম্যানেজমেন্ট হবে। তাহলে এইভাবে বেশি লিখতে হয় না, কিন্তু ফ্লো চার্ট করে লিখলেই এইটুকুতেই আনসার কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। মাথায় ঢুকলো সবাইকার, পিছনে বুঝতে পারলি? এরকমই কিন্তু কোশ্চেনগুলো আসবে। কি কোশ্চেন আছে বল যেটা বুঝছিস না? এইটা দেখতে পাসনি অনেকে, তাই তো? এটা পিছন থেকে এটা দেখতে পাসনি, নিয়ে নিবি তাহলে আমার কাছ থেকে। এটা ওটাতে একটু বেশি লেখা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই পরেরটা দেখা গেছে। প্রিটার্ম লেবারটা পড়েছিলিস? বাকিরা সবাই পড়েছিলিস? আজকে এটা পড়ে নিবি, ঠিক আছে। আর ও যেমন জিজ্ঞেস করলে ক্লিয়ার হয়ে যাবে। পরের দিন আমাকেই জিজ্ঞেস কর, যেই ক্লাস নিতে আসবে কি বুঝতে পারিসনি জিজ্ঞেস করবি।